ভাই এইভাবে ফুটবল দেখা যাবে না। আমরা রাত জেগে ফুটবল দেখবো আর তোমরা ওয়ার্ল্ডের বিগেস্ট ক্লাসটাকে মজা মেরে দেবে পুরো। সবার প্রথমে তোমরা বলছো 12:30 থেকে আমরা একটা ম্যাচ দেখবো যেখানে নরওয়ের রাজা, ভাইকিংসের রাজা আর্লিং হ্যালান্ড ভার্সেস ফ্রান্সের সেই মনস্টারটা কিলিয়ান এমবাপ্পে। তারা দুজন একসাথে মাঠে ভিড়বে আজ। আর এই ইমাজিনেশনটা প্রায় 1 মাস ধরে আমাদেরকে দেখানো হচ্ছে, ভাবানো হচ্ছে। আর তারপর আমরা কি দেখছি, নরওয়ের টিম সি ডি ই যাই বলুন আপনি, স্কোয়াডটা আর কি মাঠে দেখতে পাচ্ছি। কার এগেনস্টে? ফ্রান্সের এগেনস্টে। আর ভাই থ্যাংক ইউ, ফ্রান্সের দলে উসমান ডেম্বেলে বলে একজন প্লেয়ার আছে। আর কাল তার মনে পড়ে গিয়েছিল যে আমি রিসেন্ট ব্যালন্ডর উইনার। তার মনে পড়ে গিয়েছিল সবাই সব কিছু করছে এই ওয়ার্ল্ড কাপে, আমি কেন বাদ থাকবো। তো ভাই থ্যাংক ইউ উসমান ডেম্বেলেকে, থ্যাংক গড। এর জন্য আমরা একটা ভালো ম্যাচ উপভোগ করলাম কিছুক্ষণের জন্য। আপনি দেখুন সবার প্রথমে এই ম্যাচটা আমাদেরকে কেমন মজা নেওয়া হয়েছে। তাহলে আমরা কোথায় ভাবছিলাম যে ইউরোপিয়ান ফুটবলের মধ্যে সব থেকে বেশি গোল করেছে এই নরওয়ের টিম। সেই নরওয়ের টিমটা কার সাথে ভিড়বে? যে রিসেন্ট ওয়ার্ল্ডের সব থেকে ভয়ঙ্কর অ্যাটাক যার। আর ভাই এই ম্যাচটিতে আমি একটা ওয়ার দেখতে এসেছিলাম, আর কি দেখলাম এই ম্যাচটিতে, ভাই এটা কি অ্যাটাক খেলিয়েছো তুমি ফ্রান্সের এগেনস্টে। আবার নরওয়ের টিমটা 10টা প্লেয়ার রোটেট ছিল, শালা গোলকিপার পর্যন্ত রোটেট করেছে। গোলকিপার কে রোটেট করে? নরওয়ে গোলকিপার পর্যন্ত তারা বেঞ্চে বসিয়ে রেখেছে। প্রত্যেকটা ভালো ভালো প্লেয়ারকে বেঞ্চে আমরা দেখতে পেয়েছি। তারা ফ্রান্সের টিমটাকে দেখেই আগেই হেরে গেছে, শালা ভিতু টিম। দেখুন এই ম্যাচটি যে জিততো সে গ্রুপের টপ অফ দ্য টেবিল হতো। আমি জানি না যে এই ভালো প্লেয়ারগুলো খেললে হয়তো ম্যাচটি স্কোর কি হতো বা কে জিততো কে হারতো, কিন্তু একটা ভালো খেলা হতো। এরপর আসল গল্পটা হচ্ছে এখানে। দেখুন নরওয়ে যদি গ্রুপের টপ করতো, আমি আমি কথার কথা ভাবলাম যে এই ম্যাচটা হয়তো ড্র হলো বা হেরে যেত ফ্রান্স, তাহলে কি হতো? গ্রুপের টপ হতো নরওয়ে। এরপর নরওয়ে নকআউটে কাদের সাথে দেখা করতো? না যেখানে জার্মানি থাকতো, যেখানে স্পেন থাকতো, যেখানে ইংল্যান্ড থাকতো, এরকম টিমের সাথে তারা নকআউটে দেখা করতো। কিন্তু তারা যদি সেকেন্ড টপ করে, তাদের রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচ আইভরি কোস্টের সাথে পড়ছে। তারপর রাউন্ড অফ 16-এ জাপান ভার্সেস ব্রাজিল, যে দুজনের মধ্যে যারা জিতবে তাদের সাথে একজনের সাথে সে ভিড়বে। তো আমার মনে হয় পুরোপুরি এটা একটা প্ল্যান ছিল তাদের কোচের। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে আপনি ভাবুন তো কত ফ্যান্সরা এই ম্যাচটির জন্য ওয়েট করেছে, উপভোগ করেছে, কত টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা স্টেডিয়ামে এসছে ম্যাচটি উপভোগ করবে বলে, কিন্তু সব বরবাদ করে দিল এই ভাইকিংস গুলো। আর এই ডিসিশনটা পুরো তাদের প্ল্যান ছিল। কিন্তু ভাই উসমান ডেম্বেলে এই প্লেয়ারটিকে যে মনে করিয়েছিল ভাই তুই ব্যালন্ডরের এখন রিসেন্ট উইনার, সে কাল যেটা করে দেখিয়ে দিল। সে একটা জিনিসই কাল প্রমাণ করালো, সে বলল যে ভাই ভাই দাঁড়া, এই রেসে তোরা নেই, আমিও আছি। আর এই ম্যাচটিতে আমি কি ট্যাকটিক্যাল ব্রেকডাউন করব, নরওয়ে যখন প্রথম গোলটা করে তারপর সেকেন্ড গোলটা একটা পেনাল্টি পায় তারা, সেই পেনাল্টিতে তারা মিস করে। আর স্বাভাবিক, তুমি যদি তোমার টিমের থার্ড ক্লাস স্ট্রাইকারকে মাঠে নামাও তাহলে সে তো মিস করবেই। আর ভাই কালকে দেখেই বোঝা যাচ্ছিল যে নরওয়ে জেতার জন্য টিমটা নামায়নি, এটা একটা পুরোপুরি প্ল্যান ছিল যে আমরা ইচ্ছা করে ম্যাচটি হারবো। যাই হোক, এরপর যদি আমরা মনস্টারটার কথায় আসি, কিলিয়ান এমবাপ্পে, তাকে আমরা কালকে নতুন একটা পজিশন দেখেছি, কি না ফলস 9 খেলতে। সে যে দুটো অ্যাসিস্ট দিয়েছে ভাই, দারুণ, অসাধারণ। হ্যাঁ, তবে উসমান ডেম্বেলে ফিনিশিংটা নো ডাউট ভালো ছিল, কিন্তু কিলিয়ান এমবাপ্পের যে পাসটা দেখুন আপনারা, দুটো ডিফেন্ডারের মাঝখানে যে লং পাসটা সে দেয়, একটা অসাধারণ পাস। তবে এটা দেখে রিয়েল মাদ্রিদ ফ্যানদের প্রচুর ভাই ফাটবে, কারণ ক্লাবে যখন এমবাপ্পে খেলে তখন সে একটু ডিপ আসে না, সে সবসময় একটা স্ট্রাইকার নালে লেফট উইং পজিশন নালে রাইট উইং পজিশনই আমরা তাকে দেখতে পাই। কিন্তু এখানে কি হয়, যখন সে ফ্রান্সের জার্সিটা পরে তখন আমরা এমবাপ্পেকে একদম অন্যরকম দেখি। আর কাল যেটা সে দেখিয়েছে, নো ডাউট রিয়েল মাদ্রিদ ফ্যানরা ভাববে ভাই তুই ভাই আমাদের হয়ে একটু কন্ট্রিবিউট কর। বাট ভাই ডেম্বেলে হ্যাট্রিক করার পর কেচা কোরেস্কেলিয়ার যে সেলিব্রেশনটা সে করে, আমার মনে হচ্ছে কোরেস্কেলিয়াই মনে করিয়ে দিয়েছে তাকে আগের দিন ফোন করে যে দেখ ভাই তোর টিমে, হ্যাঁ জানি কিলিয়ান এমবাপ্পে আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে, কিন্তু তোকে আমি এটা মনে করিয়ে দিই যে তুই এখন ব্যালন্ডর উইনার, তুই রিসেন্ট এখন ওয়ার্ল্ডের ব্যালন্ডর হোল্ডার আছিস। আমার মনে হচ্ছে ভাই কাল যে পারফরমেন্সটা উসমান ডেম্বেলে দিয়েছে মারাত্মক লেভেলের। আর ফ্রান্সকে নিয়ে আমাকে নতুন করে কিছু বলার নেই, গোটা বিশ্ব দেখে নিয়েছে ফ্রান্স কি ফুটবল খেলছে এই বছর বিশ্বকাপে। সে ফাইনাল খেলবে না সেমিফাইনাল খেলবে না ফাইনালে জিতবে, সেটা গোটা বিশ্ব জেনে গেছে সে কি করবে। তাকে আটকানো আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি অসম্ভব। আর নরওয়ে কাল যেটা করলো, সেটা একটা জিনিস দেখার বিষয় আছে, তারা এই গ্রুপে যে এসছে না ইচ্ছা করে সেকেন্ড অপশন পেয়ে, তারা কি করে দেখবো, তারা দেখা হবে আইভরি কোস্ট, জাপান নালে ব্রাজিলের সাথে একজনের দেখা হবে, তারপর কোয়ার্টার ফাইনালে তো ধরুন এদিক থেকে আর্জেন্টিনা আছেই, তো দেখা যাক সে কি করে। আর একটা জিনিস আপনাদেরকে মনে করে দিই, 2026 বিশ্বকাপে যতগুলো গ্রুপ স্টেজের ম্যাচ আপনারা দেখলেন
সেই গ্রুপ স্টেজে সব থেকে যতগুলো ম্যাচের মধ্যে সব থেকে বেস্ট ম্যাচ হবে পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। এই ম্যাচটি ডিসাইড করবে গ্রুপের টপ কে হবে, এবং এই ম্যাচটি ডিসাইড করবে যদি আমরা পর্তুগালকে টপ দেখি তাহলে আমরা একটা যে মেসি ভার্সেস রোনাল্ডোর একটা যে ব্যাটেল সেটা ভবিষ্যতে দেখতে পাবো। আর যদি পর্তুগাল সেকেন্ড টপ ফিনিশ করে তাহলে আমরা পর্তুগালকে ওই দিকের গ্রুপে দেখতে পাবো, যেখানে একটু পর্তুগালের টাফ হয়ে যাবে। স্পেনকে দেখতে পাবো, জার্মানি, ফ্রান্স, এদের সাথে হয়তো তাদেরকে খেলতে হতে পারে। তো যাই হোক, এই ট্যাকটিক্যাল ব্রেকডাউন এই ম্যাচটিকে নিয়ে কিছু করার ছিলই না, কারণ পুরোপুরি কাল বোঝা গেছে যে কি হয়েছে, একতরফা ম্যাচ হয়েছে, পুরো ফ্রান্সের ফেভারে ম্যাচ গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আজকে যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট আপনারা সবার আগে এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।